যুবক কি ভেবে আমাকে পছন্দ করলো? প্রমা বলল এই প্রশ্নের জবাব তো এখন মেঘ ভাইয়া দিবে। মেঘা বলল মানে? প্রমা বলল কোথায় রোমিও? আড়াল থেকে বললাম উপস্থিত। আমাকে দেখে মেঘা থমকে গেল। প্রমা খুব জোরে জোরে হাসছে, তবে আমার হাসি নেই মুখে। ভালোবাসি বললেই পারতো, পরে দেখতো আমি কিছু করি কিনা। অকারণে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কষ্ট দেওয়ার ফল এখন ভোগ করতে হবে। আড়াল থেকে উঠে তাদের কাছে গেলাম। প্রমা বলল মজনু ভাইয়া লাইলিকে একটু বলেন কি জন্য ওনাকে এত পছন্দ করেন। আমি গেলাম। প্রমা চলে যাচ্ছে, মেঘাও চলে যাচ্ছিল। আমি মেঘার হাতটি পেছন থেকে ধরে আমার দিকে ফিরিয়ে ওর হাতটি উল্টিয়ে ওর পিঠে ধরলাম। মেঘা বলল ভেঙে যাচ্ছে। আমি বললাম ভাঙুক। মেঘা বলল ব্যথা পাচ্ছি। আমি বললাম আদর করার জন্য ধরিনি। মেঘাকে টান দিয়ে একদম আমার কাছে নিয়ে আসলাম। মেঘার কপালের সাথে আমার কপাল রেখে বললাম পছন্দ সবাইকে করা যায়, ভালো কয়জনকে বাসা যায়। মেঘা বলল সেটা আমি কি জানি? আমি বললাম আমি তোমাকে পছন্দ করি না, ডিরেক্ট ভালোবাসি। মেঘাকে কিছু বলতে না দিয়ে হাতের মাঝে আবার হালকা করে চাপ দিলাম। মেঘা চিৎকার করে উঠলো হালকা করে। আমি বললাম যতক্ষণ না বলবে ভালোবাসি ততক্ষণ আর ছাড়ছি না। মেঘা বলল ভালোবাসি বললেই তো আর ফিউচারে মিলন হবে না, অযথা দুজনের কষ্ট পেয়ে কি লাভ। আমি বললাম সেটা বিধাতা জানে মিলন হবে কি হবে না। মেঘা বলল আপনি বুঝতে পারছেন না। আমি বললাম দেখো মেঘা, এমনি চারদিকের চিন্তায় আমি নিজের ভেতরে নিজে শেষ হয়ে যাচ্ছি। এর মাঝেও সন্ধ্যা থেকে এই পর্যন্ত তোমাকে নিয়েছিলাম দুশ্চিন্তায়। মেঘা বলল আমিও আপনাকে নিয়ে কম চিন্তা করিনি। আমি কি চাই না আপনার সাথে থাকতে? আমি বললাম তাহলে পালিয়ে বেড়াচ্ছ কেন? মেঘা বলল ভাগ্য দোষে। আমি বললাম এই পরিবারের ঝামেলাটা আগে কাটিয়ে নেই, তারপর বুড়োটাকে দেখছি। মেঘা বলল আপনার হাত ভেজা লাগছে কেন? আমি মেঘার হাতটি ছেড়ে দিলাম। অনেকক্ষণ যাবতই লক্ষ্য করছিলাম হাতে ব্যথা, তবুও ধরে রেখেছিলাম। মেঘা বলল এ কি আপনার হাতে রক্ত? আমি বললাম চুপ, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। এই সামান্য রক্তগুলো না ঝরালে আজকে এই বাড়িতে একটা খুন হতো। গালিব বলল কি রে, একটু আগেই তো রেগে মেগেছিলি, হঠাৎ আবার কি হলো? আমি বললাম আগুনের মাঝে বৃষ্টির স্পর্শ। গালিব বলল মানে? আমি বললাম মেঘা। গালিব বলল তাহলে কনফার্ম? আমি বললাম হুম, কিন্তু একটু প্রবলেম আছে। গালিব বলল এখন আর কোনো প্রবলেমের কথা শুনতে চাই না। আমি বললাম ঠিক আছে, আমি না হয় আমার সমস্যা সমাধানের পথ খুঁজি। গালিব বলল কয়টা সমস্যা সমাধানের পথ খুঁজবি তুই? আমি বললাম ওয়েট, মুন্নির হাজবেন্ড কি করে? গালিব বলল সে ঢাকাতে চাকরি করে, ছুটি পেলে এই বাড়িতে চলে আসে, নিজের বাড়িতে যায় না। আমি বললাম ওর বাবা মা নেই? গালিব বলল আছে তো, ওই যে মুন্নি। আমি বললাম মুন্নি কি সারা বছর এই বাড়িতে থাকে? গালিব বলল হুম। আমি বললাম আচ্ছা তাহলে একটা কথা বলতো, মেঘ চরিত্রটাকে মুন্নি হত্যা করতে চায় কেন? গালিব বলল বলবো? আমি বললাম তোর ইচ্ছে। গালিব বলল আচ্ছা একটু বলি, বেশি বলতে পারবো না। আমি বললাম বল শুনি। গালিব বলল এই পুরো বাড়িটা ফুপির, আর আশেপাশে সব সয় সম্পত্তিও ফুপির। ধরতে গেলে আমরা সবাই তার উপর নির্ভরশীল হয়েই বেঁচে আছি। অবশ্য আব্বু, জেঠু, আমি, চাচ্চু আমরা এখন কাজ করি, তবে দিন শেষে ফুপির উপরেই নির্ভরশীল। ফুপি এই বিশাল সম্পত্তি তোর নামে রেজিস্ট্রেশন করে ফেলেছে। আমি বললাম এই জন্যই তো বলি ঘটনা কোথায়? মেঘ চরিত্রটা সরাতে পারলেই এই সম্পত্তির ওয়ারিশ থাকবে না। আর তরিকে সবাই মিলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে যেন ওর হাজবেন্ড এসবের কিছু না বুঝে। গালিব বলল ঠিক ধরেছিস। আমি বললাম কিন্তু আম্মু তাদের দলে সামিল হলো কেন? গালিব বলল আমার কি মনে হয় জানিস? আমি বললাম কি? গালিব বলল তোরই তোর আপন বোন না। আমি বললাম হতেও পারে, কিন্তু বোন হওয়ার সম্ভাবনা বেশি। আমি তো ছোটবেলা থেকেই দেখছি, নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। গালিব বলল হয়তো এমন কোনো ঘটনা আছে যা তুই জানিস না, তোর আব্বু আম্মু জানে। আমি বললাম হতে পারে, তবে তোরই যদি আমার আপন বোন নাও হয়, সে আমার আপন বোনের থেকেও 1000 গুণ বেশি কিছু। ওর প্রতি অন্যায় আমি কখনো মেনে নিব না। গালিব বলল আর কিছু করতে পারবি না, কালকেই তো বিয়ে। আমি বললাম সেটাই ভাবছি। আচ্ছা ঘুমাতো, রাত হয়েছে অনেক। গালিব বলল গুড নাইট। বারান্দায় দাঁড়িয়ে উঠোনের সব কার্যকলাপ লক্ষ্য করছি, সবার মুখে আনন্দ উচ্ছ্বাস। কি একটা সমস্যায় আছি, তোরির বিয়েটা যে ঠেকাবো তেমন কোনো উপায় হাতে নেই। মোটকোটা যদি আবার মাঝে থেকে হাত না ঢুকাতো তাহলে চলতো। এতদিনে তোরির বিয়েটা আটকাতে পারতাম। আমার সব প্ল্যান বেচতে দিল সে।